ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। তা আমরা এর আগের চ্যাপ্টারে পিরিয়ডিক টেবিলে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করেছি। অনেক ধরনের পদার্থ নিয়ে, ধর্ম, বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তা সেই মৌলিক পদার্থগুলো যখন যুক্ত হয় এবং যখন অণু তৈরি করে, তা যে আকর্ষণ বলের দ্বারা তারা অণু তৈরি করে, এক কথায় সেই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন। এবার আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো দুটো হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করে, এটা কিন্তু অণু, এটা হচ্ছে পরমাণু, এটা আমরা সবাই জানি। বা আরো দুটো এক্সাম্পল দিচ্ছি। মনে করো H2O পাবো, H2O, যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে জলের অণু তৈরি করলো। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এই যে পরমাণুগুলো যুক্ত হচ্ছে বা মৌলিক পদার্থগুলো যুক্ত হয়ে যে অণু তৈরি করছে, সেই অণু তৈরি করছে কেন, তার কারণটা কি? তার আগে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই পরমাণুগুলো যুক্ত হয়ে অণু তৈরি করে কেন, এবং অণুগুলোর এবার একটা নির্দিষ্ট কিন্তু জ্যামিতিক আকৃতি থাকে। এবার এটাও বুঝতে হবে এই যে অণুগুলোর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে কেন। অর্থাৎ আমি যদি বলি আজকে হাইড্রোজেন অণুর সংকেত কি, সবাই আমরা লিখবো হচ্ছে H2। এটা কিন্তু কখনোই H3 হবে না বা H4 হবে না, এরকম হবে না। বা জলের সংকেত, যে কোনো জায়গার জল তুমি নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, দেখবা জলের সংকেত অলওয়েজ কিন্তু H2O হয়। অর্থাৎ এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণুই বর্তমান থাকবে। তা এই হচ্ছে আমাদের প্রথম ধারণা। এবার যেটা আসছি, যে এই যে আমি বললাম যে পরমাণুগুলো যুক্ত হয়ে অণু তৈরি করে বা মৌলিক পদার্থ যুক্ত হয়ে অণু তৈরি করে, এবার এক একটা মৌলিক পদার্থ বা এক একটা পরমাণু কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তারও একটা নির্দিষ্ট নিয়ম আছে, যাকে আমরা বলি হচ্ছে যোজ্যতা। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এক্স একটা মৌল আছে, তার সাথে আমি ধরে নিলাম যে চারটা মৌল, একটা এ, বি, সি এবং ডি কম্বাইন করলো বা যুক্ত হলো। তখন আমরা বলতে পারবো যে এক্স এর যোজ্যতা হলো কত? 4। অর্থাৎ এক্স মৌলের সঙ্গে সর্বাধিক চারটা বিভিন্ন বা একই রকম হতে পারে বিভিন্ন মৌল যুক্ত হতে পারে। তাহলে এই যোজ্যতা অ্যাকচুয়ালি হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, মানে কোনো একটা মৌলের সঙ্গে কতগুলো ম্যাক্সিমাম বা সর্বাধিক কতগুলো মৌল যুক্ত হতে পারে, তাকে বলা হয় হচ্ছে সেই মৌলের যোজ্যতা। এবার আসছি হচ্ছে এই রাসায়নিক বন্ধনের মূল কারণে। তা মূল কারণ যেটা আমি বললাম, মূল কারণ হচ্ছে আমরা পিরিয়ডিক টেবিলের বা পর্যায় সারণীর গ্রুপ 18 কতগুলো মৌল সম্পর্কে পড়েছিলাম। নিষ্ক্রিয় মৌল বলা হতো। তার প্রথমে ছিল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। আমি এখানে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখে রাখছি। একটু ভালো করে খেয়াল করে দেখবে যে এদের হিলিয়াম বাদ দিয়ে বাকি যে 5টা নিষ্ক্রিয় মৌল আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এদের প্রত্যেকেরই কিন্তু সর্ববহিষ্ঠ মানে সব থেকে বাইরের পক্ষে 8টা করে ইলেকট্রন রাখা আছে। এবং হিলিয়ামের ক্ষেত্রে সেটা 2টো, কারণ হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা 2 কেবলমাত্র। তাহলে এবং এদেরকে নিষ্ক্রিয় কেন বলা হতো? নিষ্ক্রিয় মানে হচ্ছে এক কথায় বলতে গেলে নিষ্ক্রিয় মানে হচ্ছে নিশ্চিন্ত, যে কোনো জিনিসই চায় নিশ্চিন্ত হতে। তাই এরাও কিন্তু নিষ্ক্রিয়, অর্থাৎ এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরা কারোর সাথে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। অর্থাৎ এরা একা একাই থাকে, অর্থাৎ এরা নিশ্চিন্ত হয়েই থাকে। এবার যেটা আসছি, তাহলে বাকি যে মৌলগুলো থাকলো পিরিয়ডিক টেবিলের 1 থেকে 17 নম্বর শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো আছে, তারাও কিন্তু প্রত্যেকে এদের মতোই হওয়ার চেষ্টা করে। এবার এদের মতো হবে কি করে? এদের মতো হওয়া মানে হচ্ছে এদের মতোই ইলেকট্রন বিন্যাস অ্যাচিভ করতে পারলে বা অর্জন করতে পারলে তারাও কিন্তু তখন ওই নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নিষ্ক্রিয় মৌলগুলোর মতো আচরণ করতে শুরু করবে। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের বাকি যে মৌলগুলো আছে তারা প্রত্যেকেই চাইবে যে তারা যে কোনো প্রকারে হোক না কেন সেই নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো
তাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা। এটা হচ্ছে প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ হচ্ছে যে যখনই কোনো পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি করবে তখন সেই ক্ষেত্রে কিছু শক্তি ব্যয় দিতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যখনই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং হাইড্রোজেন অণু তৈরি করছে তখনই সেখান থেকে 433 কিলো জুল শক্তি কিন্তু বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা তো অণু, এটা তো পরমাণু, মানে মৌলিক পদার্থ। অর্থাৎ তার মানে পরমাণু থেকে অণু তৈরি হয়ে গেলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির হ্রাস হচ্ছে, অর্থাৎ শক্তি এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার যে কোনো সিস্টেম চাবে হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বা কাইনেটিক এনার্জিকে মিনিমাম করে রাখতে, অর্থাৎ সর্বনিম্ন স্তরে রাখতে, এবং সর্বনিম্ন স্তরে থাকলে পরেই সেই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি স্থায়ী হয়। এই কারণেই হয়তো যে আমরা বলতে পারি যে পরমাণুকে কিন্তু আমরা স্বাধীন অবস্থায় দেখতে পাই না, আমরা অণুকে পাই। কারণ পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করার একটা সাধারণ প্রবণতা থাকবেই থাকবে। এই দুটো হচ্ছে আমাদের মেন কারণ যে পরমাণুগুলো বা মৌলিক পদার্থগুলো যুক্ত হয়ে অণু তৈরি করে কেন। তার একটা কারণ কি বললাম, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে। আর আরেকটা হচ্ছে যে যখনই কোনো পরমাণু থেকে অণু তৈরি হবে তখনই কিন্তু শক্তির হ্রাস ঘটবে, অর্থাৎ শক্তি বেরিয়ে যাবে। অর্থাৎ তার মানে পরমাণুর থেকে অণুতে শক্তির যে পরিমাণ সেটা অনেক কম থাকে, অর্থাৎ অণু হচ্ছে পরমাণু থেকে অনেক বেশি স্থায়ী। এবার আরেকটা জিনিস বলে দিই যে এখানে যে আমি বললাম এখানে যেমন 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। একটু ভালো করে খেয়াল করে দেখবে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু সর্ববহিস্থ কক্ষ একটি কক্ষপথ থাকে, সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা 2। আর বাকি যে 5টা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেতে 8টা করে ইলেকট্রন লাস্ট কক্ষে আছে। তার মানে হিলিয়ামের মতো যখন ইলেকট্রন বিন্যাস লাভ করবে তখন তাকে আমরা বলবো রুল অফ ডাপলেট, অর্থাৎ 2, যাকে আমরা বলি দ্বৈত সূত্র। আর বাকি 5টার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে রুল অফ অক্টেট বা অষ্টক সূত্র। বাকি 5টার ক্ষেত্রে প্রত্যেকেরই সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে, এবং বাকি যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে তারাও চেষ্টা করবে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা। তাহলে এক কথায় বলতে গেলে রাসায়নিক বন্ধন আর কিছুই না। রাসায়নিক বন্ধন হচ্ছে যে রাসায়নিক শক্তি বা যে আকর্ষণ বলের দ্বারা পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করবে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক বন্ধন। এবার রাসায়নিক বন্ধনের টাইপটা দেখে নিই একটু আমরা। রাসায়নিক বন্ধনের টাইপ 3 রকমের হয়। প্রথমটা হচ্ছে আয়নীয়, এর আরেকটা নাম আছে তড়িৎযোজী। 2 নম্বর আছে সমযোজী এবং 3 নম্বর আছে হচ্ছে অসমযোজী। আয়নীয় যৌগকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট, বন্ড। একে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এই 3 রকমের রাসায়নিক বন্ধন আমরা দেখতে পাই, আয়নীয়, সমযোজী, অসমযোজী। তা প্রথমে আমরা আসছি হচ্ছে আয়নীয়। এবার নামটার মধ্যে একটা কথা আছে হচ্ছে আয়নীয় অর্থাৎ আয়ন। এবার আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আয়নটা কি জিনিস। অ্যাকচুয়ালি আমরা তো পরমাণু তো সবসময় নিস্তরিত হয়, এবার পরমাণু নিস্তরিত হয় কেন দেখে নিই আমরা একটু। তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। 11টা মানে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1 প্রথম কক্ষ, সেকেন্ড কক্ষ, থার্ড কক্ষ। এবার 11টা ইলেকট্রন
এবার আমরা জানি কি যে কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সবসময় সমান হয়। তো ইলেকট্রন যখন 11টা মানে প্রোটনও কিন্তু 11টাই হবে। এবার প্রত্যেকটা ইলেকট্রনের আধানকে আমরা -1 ধরা হয়, তাহলে 11টার ক্ষেত্রে হবে হচ্ছে -11। একইভাবে প্রত্যেকটা প্রোটনের আধানকে +1 ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে 11টা প্রোটনের মোট আধান হবে হচ্ছে +11। এবার যোগ বিয়োগ করে দেখো 0 আসছে। অর্থাৎ তার জন্যই আমরা বলি হচ্ছে যে কোনো পরমাণু কিন্তু নিস্তড়িত হয়। এবার যদি কোনো পরমাণুর থেকে কোনো ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন যুক্ত হয় নতুন করে, সেই ক্ষেত্রে কিন্তু পরমাণুটা আর তখন নিস্তড়িত থাকবে না। দেখে নিচ্ছি। তা আমি সোডিয়ামটা দিয়ে বললাম আবার। তাহলে সোডিয়াম এখানে হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1। এখান থেকে মনে করো সোডিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রন তুমি বের করে দিচ্ছ, তাহলে কি এটা সোডিয়ামই থাকবে? না। তাহলে সেই ক্ষেত্রে একটা ইলেকট্রন কমে যাওয়া মানে কিন্তু সেই এখন ইলেকট্রন বিন্যাসটা কিন্তু 2,8 হয়ে গেল, অর্থাৎ একটা ইলেকট্রন এখানে কমে গেল। এবার কোশ্চেনটা হচ্ছে প্রোটন তো বের হচ্ছে না, কারণ প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসে। তা সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ছিল 11টা, প্রোটন ছিল 11টা, সেটা আমি একটু আগে করে দিলাম। এটা -11, এটা +11 করলে মোট আধান 0, অর্থাৎ এটা হচ্ছে নিস্তড়িত। কিন্তু সেই ক্ষেত্রে পরের ক্ষেত্রে দেখি আমরা যে ইলেকট্রন কিন্তু এখন 10টা হয়ে গেছে, প্রোটন কিন্তু 11টাই আছে। তাহলে 10টা ইলেকট্রনের মোট আধান হচ্ছে -1 করে ধরলে -10, আর 11টা প্রোটনের আধান হচ্ছে +11। যোগ বিয়োগ করে দেখো +1 আসছে, অর্থাৎ একটা ধনাত্মক কণা এখানে বেশি আছে, সেটা হচ্ছে প্রোটন। এই ধনাত্মকটাকে আমরা তখন মাথায় এটাকে 1+ এভাবে লিখি। অর্থাৎ এটাও কিন্তু সোডিয়াম, এটাও সোডিয়াম, এটা সোডিয়াম পরমাণু, এইটাকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম আয়ন, অর্থাৎ আধানযুক্ত পরমাণুকে আয়ন বলবো। এটা পরমাণু কোনো আধান নেই, এটা নিস্তড়িত। এটাও পরমাণু কিন্তু আধান আছে, সেই আধানটা এখান থেকে এসছে, অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে তখন সোডিয়াম আয়ন। এই হচ্ছে আমাদের আয়নের একটু ধারণা। কারণ আয়নীয় বন্ধন করতে গেলে আয়নীয় বন্ধনের মধ্যে সবসময় আয়ন থাকবে। এবার আসি আমাদের মূল টপিকসে, সেটা হচ্ছে আয়নীয় বন্ধনটা কি করে হয়। আয়নীয় বন্ধন, ইলেকট্রোভ্যালেন্স। দেখি কি করে হয়। তা মূলত এই আয়নীয় বন্ধন তোমরা একটু মনে রাখবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ধাতু আর অধাতুর মধ্যে হয়, মেটাল প্লাস নন মেটাল, মেটাল প্লাস হচ্ছে নন মেটাল, বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোর মধ্যে এই ধরনের বন্ধন দেখা যায়। তা আমি একটা সহজ এক্সাম্পল নিচ্ছি। মনে করো খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আমরা তো টেবিল আগের দিনটা পড়েছিলাম যে এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, এটা ধাতু, এটা অধাতু। এবার কি করে এই সোডিয়াম আর ক্লোরিন দুটো মৌল যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, যে আকর্ষণ বলে দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। কি করে যুক্ত হচ্ছে না, আয়ন দিয়ে যুক্ত হচ্ছে। এবার দেখি সেই আয়নিক ফরমেশনটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়াল রূপে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 11 আর ক্লোরিনের হচ্ছে 17। ভালো কথা। তার সোডিয়ামটা আমি প্রথমে লিখছি। তার সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস দিয়ে বললে 2,8,1, 8 2 10 11। সেখান থেকে কি করবে, এবার দেখতে হবে তোমাকে ওই যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর দিকে, যে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কোনটি, নিয়ন। এর 11টা, এর 10টা ইলেকট্রন, এর নিকটবর্তী হচ্ছে নিয়ন। তাহলে সোডিয়াম কি চাবে, সোডিয়াম চাবে হচ্ছে প্রথম কথা হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অ্যাচিভ করতে। করবে কি করে, তার জন্য ওকে কি করতে হবে, একটা ইলেকট্রন
হচ্ছে সর্ববহিস্থ কক্ষ থেকে বর্জন করতে হবে, মানে ত্যাগ করতে হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি মাইনাস একটা ইলেকট্রন বের করে দেই তাহলে সোডিয়াম থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই ইলেকট্রন বিন্যাসটা 2,8 হয়ে যাবে। এবং যেটা একটু আগে বললাম যে এখানে প্রোটন একটা বেশি হয়ে যাবে, তার জন্য সেটাকে শুধু প্লাস বা 1+ এভাবে আমরা লিখতে পারি। এই হচ্ছে সোডিয়াম আয়ন। এটা কিন্তু সোডিয়াম 1+ আয়ন কিন্তু সোডিয়ামের থেকে অনেক বেশি স্থায়ী হবে, কারণ সেটা দেখো, ভালো করে খেয়াল করে দেখো, নিয়নের মতো এখন ইলেকট্রন বিন্যাস 2,8 এটা অর্জন করা হয়ে গেছে। এবার আসছি হচ্ছে নন মেটালের মধ্যে আসবে, এখানে আছে হচ্ছে ক্লোরিন। তা ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস 17, তার মানে 287। একটু ভালো করে খেয়াল করে দেখবে, ক্লোরিনের কিন্তু সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ ক্লোরিন চাবে যে ওই সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বানাতে। এবার এর নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটি হবে? আর্গন। 288 18 17। অর্থাৎ তার মানে সোডিয়াম যে একটা ইলেকট্রন বর্জন করছিল, সেই ইলেকট্রনটাই এবার ক্লোরিন গ্রহণ করবে। করলে পরে কি আসবে? ক্লোরিন থাকবে। এখানে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এখন 2,8,8। এবং এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গেল, প্রোটন কিন্তু একই আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এর আধানটা হবে হচ্ছে 1-। অর্থাৎ ক্লোরিন ওই সোডিয়ামের যে ত্যাগ করা ইলেকট্রন সেটা গ্রহণ করে Cl- আয়ন হিসেবে এবং আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তার মানে সে এখন পুরোপুরি স্থায়ী। এবার এই দুটো যে স্থায়ী মৌল আসবে, এই দুটোর মধ্যে তখন একটা স্থির তড়িৎ আকর্ষণ বল বলা হয় ওটাকে। এটা বিপরীত তড়িৎধর্মী আয়ন, পজিটিভ নেগেটিভ দ্বারা যুক্ত হয়ে তখন সেটা সোডিয়াম ক্লোরাইড বা NaCl অণু তৈরি করবে। তো এটা দেখাবো কি করে। তা সোডিয়াম 2,8,1 শুধুমাত্র বাইরে কক্ষের একটা ইলেকট্রনকে আঁকলে এখানে হয়ে যাবে, প্লাস ক্লোরিন 2,8,7। তা এর ক্ষেত্রে ইলেকট্রনটা 1 2 3 4 5 6 7 থাকলো। এবার আসছে এখানে, তা সোডিয়ামের ওই সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দিল। তাহলে এর বিন্যাসটা হয়ে গেল এখন 2,8। এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। আর এই যে ক্লোরিনটা ছিল, এর বিন্যাসটা হয়ে গেল এখন 2,8,8। এবং সোডিয়ামেরটা নিয়ে হচ্ছে 8। এবার এই দুটো বিপরীতধর্মী আয়ন যে আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা তারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডের অণু তৈরি করবে। তা এরপরে আমি আরেকটা এক্সাম্পলে আসছি। ধরে নাও এক্সাম্পল 2 আমি দিচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তা এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, আর ক্লোরিনের তো বললাম একটু আগে 17। এবার এরা কিভাবে যৌগ তৈরি করবে? এবার এই যৌগটাকে আঁকবো কি করে? মনে রাখতে হবে যে কোনো যৌগের মধ্যে, মনে রাখবে, কোনো যৌগের মধ্যে যে পরমাণুটা সংখ্যায় কম থাকে তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এবং এই কেন্দ্রীয় পরমাণুকে সবসময় তোমরা মাঝখানে আঁকবে। এটা মনে করো ম্যাগনেসিয়াম, এটা একটা ক্লোরিন এদিকে, একটা ক্লোরিন এদিকে। এবার আমরা লিখবো হচ্ছে এদের
ইলেকট্রন বিন্যাসগুলো। তা ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 মানে হচ্ছে 2,8,2, মানে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12, তাহলে 2,8,2। আর ক্লোরিনের হচ্ছে 17 মানে হচ্ছে 2,8,7, এরও কিন্তু 2,8,7 হয়ে গেল। এবার আমরা আঁকবো হচ্ছে শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে আঁকলেই এখানে হবে। তাই এখানে দুটো আছে ম্যাগনেসিয়ামের, আর এদের ক্ষেত্রে এটা একটু আঁকি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। একটু ভালো করে খেয়াল করবে যে এখানে কিন্তু ম্যাগনেসিয়ামকে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে, বর্জন করলে এবার তবেই সেটা ওই নিকটতম নিষ্ক্রিয় মূল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ এবং ক্লোরিনের তাই একটা করে ইলেকট্রন প্রত্যেকটা ক্লোরিন পরমাণুকে গ্রহণ করতে হবে, এবং এটা সাপ্লাই করবে কিন্তু অবশ্যই ম্যাগনেসিয়াম। তাহলে একটা ইলেকট্রন আমি দিলাম হচ্ছে ক্লোরিনের কক্ষপথে, আরেকটা দিলাম হচ্ছে এই ক্লোরিনের কক্ষপথে। এবার দেখি কি আসে। ম্যাগনেসিয়াম একটু ভালো করে খেয়াল করে দেখবে, এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করাতে তার মানে এখানে দুটো প্রোটন বাড়তি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 2+ হবে, আর এখানে আগের মতোই হচ্ছে 1- এদিকেও তাই। এই হচ্ছে আমার। এবং অবশ্যই তো খেয়াল করে দেখবে যে যৌগ তো বিস্তরিত হবে, মোট ধনাত্মক আধান ইজ ইকুয়াল টু হচ্ছে মোট ঋণাত্মক আধান। পজিটিভ নেগেটিভ অবশ্যই সমান হতে হবে। এখানে 2+ আর এখানে -1 করে 2-, মানে মোট আধান 0, মানে যৌগ হচ্ছে বিস্তরিত। এবং এদের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই, তাহলে 2,8,8 হয়ে গেল। এখন এর কিন্তু 2,8 হয়ে গেল, এর হয়ে গেল হচ্ছে 2,8,8। এবার এই তিনটে আয়ন টোটাল এখানে আছে, এরা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করবে। তা এই হচ্ছে আরেকটা এক্সাম্পল আয়নীয় বন্ধন। এখানে অবশ্যই আয়নগুলো ইনভলভ হলো, বুঝতেই পারছো, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। তারপরে আমরা একটু আসি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এ। এটাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট। আসছি, এটা মূলত লক্ষ্য করা যায় হচ্ছে দুটো অধাতুর মধ্যে, অর্থাৎ নন মেটাল প্লাস নন মেটাল। তা আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো। তা সেই ক্ষেত্রে কিন্তু একটু এটা কিন্তু এই ধরনের বন্ধনে কিন্তু কোনো আয়ন তৈরি হবে না, অর্থাৎ কারণ দুটোই অধাতু এখানে, প্রথম কথা। এবং এখানে কিন্তু আয়ন তৈরি করে ওই অষ্টকপূর্ণ বা ওই দ্বৈতপূর্ণ সেটা কিন্তু সম্ভব না। তাহলে এখানে অষ্টকপূর্ণ হবে কি করে, এটা একটা বড় প্রশ্ন। এবার এটা যদি উত্তর করতে হয় তাহলে কিছুই না, এখানে যে বন্ধনগুলো তৈরি হবে সেটা কিন্তু ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে তৈরি হবে। ব্যাপারটা কিরকম হবে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 1, মনে করো হাইড্রোজেন অণু। এবার এটা তৈরি হবে কি করে, নিশ্চয়ই এর মধ্যে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এর মধ্যে নিশ্চয়ই দুটো হাইড্রোজেন পরমাণু আছে। এবার এই দুটো হাইড্রোজেন পরমাণু কম্বাইন করে, যুক্ত করে যখন হাইড্রোজেন অণু তৈরি করবে, তখন সেই ধরনের বন্ধনকে আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন, যেহেতু এখানে দুটোই অধাতু হয়ে আছে। এইবার প্রশ্ন হচ্ছে এরা যুক্ত হচ্ছে কি করে, এরা অষ্টকপূর্ণ বা করলো কি করে, দেখে নি সেটা। তা মনে করো এ একটা হাইড্রোজেন, আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, মানে এর একটাই কক্ষপথ, একটা ইলেকট্রন। এটাকে আমি এভাবে লিখলাম, এবং এর বিন্যাসটা হচ্ছে 1 প্লাস
আরেকটা হাইড্রোজেন লিখছি, এরও কিন্তু একটা ইলেকট্রন লিখলাম। এবার হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটি? অবশ্যই হিলিয়াম, এর দুটো আছে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু চাবে হচ্ছে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আনতে। এবং সেটা আনবে কি করে? ইলেকট্রন দেওয়া নেওয়া করতে সম্ভব হচ্ছে না এখানে। এবার তারও একটা উপায় আছে, সেটা হচ্ছে কি করবে তখন, এই যে মনে করো এই একটা হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আর এই একটা হাইড্রোজেন তার একটা ইলেকট্রনকে, এই দুটো ইলেকট্রনকে তারা সমানভাবে ব্যবহার করবে, মানে শেয়ার করবে। শেয়ার করে তবেই তারা ওই মানে দ্বৈত বা অষ্টক পূর্ণ করবে। তা এই একটা হাইড্রোজেনকে যদি থাকে, দেখো এটা হচ্ছে এই ইলেকট্রনটা, আর পাশের যে হাইড্রোজেন তার হচ্ছে মনে করো এই একটা ইলেকট্রন। এবং এবার এরা কি করবে? এবার এরা করবে হচ্ছে এই দুটো ইলেকট্রনকে ওরা সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এই যে হাইড্রোজেনটা, এই হচ্ছে এটা নিজস্ব ইলেকট্রন, আর এটা হচ্ছে অন্য হাইড্রোজেনেরটা। ও কি করবে? এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করবে। ঠিক একইভাবে এও তাই। এই ব্যবহার করার একটু ভালো করে খেয়াল করে দেখো, ব্যবহার করার ফলে কিন্তু তারা কিন্তু অনেকটা হিলিয়ামের মতো বা হয়ে যাচ্ছে কিন্তু ইলেকট্রন বিন্যাস। কিরকম? এই হাইড্রোজেনটা ভালো করে খেয়াল করে দেখো, যখন এই জোড়টাকে ব্যবহার করো, জোড় মানে তো দুটো ইলেকট্রন, এক জোড়া মানে, এবার এই এক জোড়াটা এই হাইড্রোজেনটা মানে ব্যবহার করছে, আর এই এক জোড়াটা এই হাইড্রোজেন পরমাণুটা ব্যবহার করছে। এইভাবে তারা কিন্তু ওই নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বন্ধনটা একটু অন্যরকম হবে, যে হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, আর এদের মাঝখানে যে দুটো ইলেকট্রন আছে, এটা আমি আঁকলাম মনে করো। এবার এইটাকেই কিন্তু আমরা একটা, এই দুটো ইলেকট্রন মিলে কিন্তু আমরা একটা দাগের মাধ্যমে প্রকাশ করি, মানে একটা বন্ধন। এটাকে আমরা বলি বন্ড। এটাকে আমরা বলি বন্ড। বন্ড মানে আর কিছুই না, এখানে দুটো ইলেকট্রনকে ওটা একটা দাগ দিয়ে আমরা প্রকাশ করি। হাইড্রোজেন শুধু একটা সিম্পল দাগ দিব, এই দাগ মানে কিন্তু এখানে দুটো ইলেকট্রন আছে, একটা এদিকে একটা এদিকে, এবং এটাই কিন্তু আমাদের হাইড্রোজেন অণু। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বন্ধন দেখতে পাচ্ছি। এই বন্ধনটাকেই বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। তা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো এক্সাম্পল 2 ভাবো, মনে করো নাইট্রোজেন। একটু ভালো করে খেয়াল করে দেখবে, তা নাইট্রোজেনের মধ্যে কিন্তু দুটো অধাতুই আছে, মানে নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন। এই দুটো নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণু তৈরি করছে। এবার সেটা যুক্ত হচ্ছে কি করে? যুক্ত হচ্ছে ওই একই ধরনের বন্ধন করে। তা আমরা একটু দেখে নিই। প্রথমে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7 নাইট্রোজেনের, তার মানে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2,5। তাহলে এই একটা নাইট্রোজেন লিখলাম আমি 2, 5, 1, 2, 3, 4, 5 প্লাস আরেকটা নাইট্রোজেন 2, 5, এরও তাই, 1, 2, 3, 4 মনে করো 5 এরকম। এবার এরা যুক্ত হবে কি করে? এখানে তো কোনো আয়ন তৈরি হবে না, এর কারণ এরা দুটোই হচ্ছে অধাতু। এবং মনে রাখতে হবে এদেরকেও ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে এদেরকেও ইলেকট্রন শেয়ার করতে হবে। এবার সেই শেয়ারটা করবে কি করে? এর প্রত্যেকটা নাইট্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে দেখো 5টি করে ইলেকট্রন আছে, তার মানে আরো 3টি করে ইলেকট্রন হলে পরেই তারা কিন্তু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস বা অক্টেট লাভ করবে। এবং তার মানে এখানে যে শেয়ারিংটা হবে কি করে হবে তাহলে দেখে নিই আমরা। তাহলে এই একটা নাইট্রোজেন, এর হচ্ছে 1, 2, 3, 4, 5 5টা ইলেকট্রন, আর পরে যে নাইট্রোজেনটা আছে তার হচ্ছে মনে করো 1, 2, 3, 4, 5 এই 5টা ইলেকট্রন। এবার এরা ব্যবহার করবে কি করে? হচ্ছে তার এদের 5টা হয়ে আছে, আরো 3টে লাগবে। তার মানে হচ্ছে এই যে মনে করো এই 5টা নিজস্ব আছে, আর বাকি 3টা ইলেকট্রন পাশের থেকে সে শেয়ার করবে, পাশের যে পরমাণুটা আছে। অর্থাৎ
ছবিটা হবে এইরকম। ঠিক একইভাবে এই নাইট্রোজেন পরমাণুটাও তাই। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা কি আসলো এখানে। এখানে আসলো কিন্তু এখানে টোটাল কিন্তু ভালো করে খেয়াল করে দেখবে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, মানে 3 জোড়া ইলেকট্রন এখানে শেয়ারিং হয়েছে, মানে সমানভাবে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু দেখো অষ্টকপূর্ণ হয়েও গেছে। তাহলে এবার যেটা আসবে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, তাহলে আমি বলছিলাম একটা বন্ধন মানে দুটো ইলেকট্রন, তার মানে এটা মিলে একটা বন্ধন হবে, এই দুটো মিলে আরেকটা বন্ধন হবে, এটাকে এই দুটো মিলে আরেকটা বন্ধন হবে। এইভাবে হচ্ছে নাইট্রোজেন মলিকিউলটা হচ্ছে তোমার, বা নাইট্রোজেন অণুটা হচ্ছে এখানে উৎপন্ন হয়ে গেল। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা, এখানে কিন্তু 3টে বন্ধন আছে পরপর। এই ধরনের আমরা বন্ধনকে আমরা বলবো হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। ত্রিবন্ধন মানে ট্রিপল বন্ড বলা হয়, কারণ 3টে বন্ধন দেখো পরপর এখানে তৈরি হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, মনে করো এক্সাম্পল 3 বলি, জল, খুব কমন একটা জিনিস জল। তা জলের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তা এই জলের যে বন্ধনটা, সেখানেও কিন্তু কোনো ধাতুর উপস্থিতি নেই, লক্ষ্য করা যাচ্ছে না। এর মধ্যেও কিন্তু সমযোজী বন্ধনই তৈরি হবে। কি করে হবে তা আমি এটাকে আঁকবো কি করে? আমি প্রথমেই বলছিলাম যে পরমাণুটার সংখ্যায় কম থাকে তাকে আমরা বলি কেন্দ্রীয় পরমাণু, তাকে সবসময় মাঝখানে আঁকবা, আর এখানে মাঝখানে অক্সিজেনটা আঁকলাম, আর দুপাশে আঁকলাম হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণুকে। এবার আঁকতে হবে যে ইলেকট্রন বিন্যাস। তা অক্সিজেনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 মানে হচ্ছে 2,6, আর হাইড্রোজেন তো একটা ইলেকট্রন, তার মানে শুধু 1। তা সেই ক্ষেত্রে আমি প্রথমে তাহলে এর একটা ইলেকট্রনকে আঁকলাম, হাইড্রোজেনে একটা, এই হাইড্রোজেনে একটা। এই অক্সিজেনের কিন্তু এখানে 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ এটার কিন্তু ইলেকট্রন বিন্যাসটা হবে 2,6। 2,6 বলতে তার মানে একদম লাস্ট কক্ষে আছে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। এবার এর বিন্যাস তো 1, এটার তো 2,6, এটারও ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1। এবার ভালো করে খেয়াল করে দেখো যে অক্সিজেনের তো অষ্টক পূর্ণ করতে গেলে 2,6 হয়ে আছে, অর্থাৎ এর নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়নের মধ্যে আসতে গেলে তার দুটো ইলেকট্রন দরকার। আর একইভাবে হাইড্রোজেন তো অষ্টক করতে হবে না, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন, হাইড্রোজেন করবে হচ্ছে হিলিয়ামের মতো গিয়ে, হিলিয়ামের মতো পেতে গেলে তার আর একটা ইলেকট্রন হলেই হয়ে যাবে। এবার সেটা করবে কি করে? সে আগের মতো শেয়ার করবে। শেয়ার কি করে করবে? এর একটা ইলেকট্রন আর পাশের যে মানে অক্সিজেন পরমাণু তার একটা ইলেকট্রন মিলে সে ডাবলেট পূর্ণ করলো, এটাও তাই। আর মাঝখানে যে অক্সিজেন পরমাণু থাকলো তার তো 6টা ছিলই, এ পাশ থেকে একটা হাইড্রোজেনের থেকে নিচ্ছে আর এই পাশের একটা হাইড্রোজেন থেকে শেয়ার করে টোটাল দেখো ভালো করে এখানে 8টা ইলেকট্রনকে সে বানিয়ে ফেললো তার সর্ববহিস্থ কক্ষে। 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে শেয়ারিং করা, মানে সমানভাবে ব্যবহার করা। মানে এই জোটটাকে এই দুটো পরমাণুই, বা এই জোটটাকেও এই দুটো পরমাণুই ব্যবহার করলো সমানভাবে এবং করে সেটা অষ্টক পূর্ণ করলো। এবার দেখি কি আসছে এখানে। তাহলে হাইড্রোজেন এই দুটো মিলে একটা বন্ধন দিতে পারি, আমরা বললাম এখানে অক্সিজেন এই দুটো মিলে আরেকটা বন্ধন দিলাম, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু এখন এটা 2 হয়ে গেল, এটা কিন্তু 2,8 হয়ে গেল, এটা কিন্তু 2 হয়ে গেল। তার মানে দুটো হাইড্রোজেন হয়ে গেল হিলিয়ামের মতো আর অক্সিজেন হয়ে গেল নিয়নের মতো, এবং ওই ইলেকট্রন বিন্যাস লাভ করলো, মানে এরা স্থায়ী হয়ে গেল, এবং এই স্থায়ী হয়ে এরা একটা জলের অণু তৈরি করলো। তা এই হচ্ছে সমযোজী বন্ধন সম্পর্কে ধারণা। তা তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আজকে আলোচনা এ পর্যন্তই। থ্যাংক ইউ।